প্রাণের সঙ্গে প্রাণের সেজে মিলিয়েছে এক টানে মোদের, ভাইয়ের সঙ্গে ভাইকে সেজে করেছে এক মন আমাদের শান্তিনিকেতন। আমাদের শান্তিনিকেতন। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো যাই হরিণ। সাগরে লাতে তোমার সুরে সুরে, কেমন মেলাতে করিয়া জানাবো আমার পরানো কি ছাত্র জীবনে সত্যজিৎ কি করতো, মঙ্গলবার হলে বুধবার এখানে ছুটি থাকতো, তো মঙ্গলবারে সন্ধ্যাবেলা কলকাতায় চলে যেত। অজয় নদীর ধারে গোয়ালপাড়াতে আমরা কাজ করেছিলাম। কার মিলন চাও বিরহী, দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে। নমস্কার, আমাদের শান্তিনিকেতন অনুষ্ঠানের এই পর্বে আমরা মুখোমুখি হয়েছি বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং প্রজ্ঞা এ শোনার দিক দিয়ে যিনি এই মুহূর্তে আমাদের কাছে একজন বটবৃক্ষের মতো, সেই অধ্যাপক ভবতোষ দত্তের কাছে। অধ্যাপক দত্ত 1925 সালে তখন অবিভক্ত বাংলায় জন্মগ্রহণ করেছেন। পড়াশোনা করেছিলেন সেই সময়কার তদানীন্তন পূর্ববঙ্গে। তারপর নানা ক্ষেত্রে অধ্যাপনা করতে করতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও যোগদান করেন। এশিয়াটিক সোসাইটিতেও কিছুকাল ছিলেন এবং সবচাইতে বড় নারীর টান যার গড়ে উঠল সেটি শান্তিনিকেতন এবং বিশ্বভারতীর সঙ্গে। অজস্র গ্রন্থের প্রণেতা এবং খুব নৈকট্যে একজনের সঙ্গে আসেন প্রবোধ কুমার সেন, যিনি ছান্দসিক হিসেবে বাংলাতে একটা নতুন দিশা এবং দিগন্ত দিয়েছেন। পারিবারিক সূত্রেও এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে। শ্রীমতী গার্গী দত্ত, অধ্যাপক দত্তের সহধর্মিণী, তিনি অধ্যাপক সেনের কন্যা। ফলে একটা চরম শিক্ষা, অন্যদিকে একটা সংস্কৃতি, রবীন্দ্র চর্চা, ছন্দ ইত্যাদির একটা দারুণ বাতাবরণের মধ্য দিয়ে তিনি নিজেকে বিকশিত করে তুলতে পেরেছেন। অজস্র পুরস্কারে ভূষিত হয়েছেন। সরোজিনী পুরস্কার পেয়েছেন, বিদ্যাসাগর পুরস্কার পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের। এই মানুষটির মুখোমুখি হতে পেরে আমাদের আজকে খুবই ভালো লাগছে এবং আমরা কতগুলো বিষয়ে জানার আমাদের খুব ইচ্ছে হচ্ছে। প্রথম কথা, বাংলার এই রকম একজন পণ্ডিত যিনি সুবর্ণ পদক লাভ করেছেন, সারা ভারতবর্ষের নানা বিশ্ববিদ্যালয়ে তার দরজা উন্মুক্ত ছিল, কিন্তু এমন একটা সময়ে তিনি বেছে নিয়েছেন শান্তিনিকেতনে, যখন হয়তো অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় নিরাপত্তা কিছুটা কম হলেও হতে পারত। তো আমরা কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে যাব। প্রথমেই খুব জানতে ইচ্ছে করছে যে শান্তিনিকেতনে কিভাবে এলেন, এবং আরেকটি ব্যাপার হচ্ছে কেনই বা শান্তিনিকেতনকে বেছে নিলেন কর্মস্থল হিসাবে। আমি যখন 1947 সালে এমএ পাস করি, তখন থেকেই আমার মোটামুটি শান্তিনিকেতনের সঙ্গে একটা যোগ ছিল। যোগটা ঠিক প্রত্যক্ষ না হলেও সেই যোগটা হচ্ছে, আমি শান্তিনিকেতনের লোকশিক্ষা সংসদ বলে একটা সংস্থা আছে, তখন ছিল, এখন বোধহয় সেটা নেই। সেই শান্তিনিকেতন লোকশিক্ষা সংসদের আমি পরীক্ষা দিয়েছিলাম। আমি তখন বিএ ক্লাসের ছাত্র, মানে ফাইনাল ইয়ারের বিএ। আমাদের সময় তখন বিএ 3 বছর ছিল, 1 বছর এমএ ছিল আর কি। তো সেই তৃতীয় বর্ষে যখন পড়ি, তখন আমি এই লোকশিক্ষা সংসদের একটা পরীক্ষা দিই। ওই সাহিত্য তীর্থ পরীক্ষাটার নাম ছিল। তো সেই পরীক্ষা দিয়ে আমি তো বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করছি। হঠাৎ একদিন অধ্যাপক প্রবোধচন্দ্র সেনের একটা চিঠি পেলাম। তার সঙ্গে আমার পশ্চিমকালেও আমার যোগাযোগ ছিল না। নাম শুনেছিলাম কিনা সেটাও সন্দেহ, কারণ তখনকার দিনে আমরা ছাত্রাবস্থায় মফস্বলে থাকি। তিনি যে কত খ্যাতনামা ছিলেন, সে আগের শতকে, আগের দশকে তার পরিচয় পত্রপত্রিকায় ছিল। রবীন্দ্রনাথের সঙ্গে তার চিঠিপত্রের যোগাযোগ ছিল, তর্ক বিতর্ক হয়েছিল ছন্দ নিয়ে। এসব কথা কিছু কিছু শুনেছিলাম, কিন্তু প্রত্যক্ষ তাকে কখনো দেখিনি। তার কাছ থেকে হঠাৎ একটা চিঠি পেলাম, আমাকে
আমাকে সম্পূর্ণ অপরিচিত আমি, কিন্তু আমাকে উৎসাহ দিয়ে তিনি একটা চিঠি লিখলেন যে আমি তোমার খাতা দেখেছি, তোমার খাতা দেখে আমার বিশ্বাস জন্মেছে যে তুমি এই বিষয়ে পটুতা অর্জন করবে। তোমার কী কী বিষয়ে তোমার অসম্পূর্ণতা আছে আমি তোমাকে বলে দিচ্ছি বলে তিনি কতগুলো নির্দেশ দিলেন ভবিষ্যতে পড়াশোনা করার জন্য। সেই থেকে শান্তিনিকেতনের সম্বন্ধে আমার একটা উৎসাহ জেগে উঠলো। এমনিতে তো বইপত্রে পড়েছিলাম এই রবীন্দ্রনাথ এখানে ছিলেন, আর রবীন্দ্রনাথ যখন মারা যান সে বছরে আমি ম্যাট্রিক পাস করি আর কি। আমি রবীন্দ্রনাথকে কিন্তু চোখে দেখিনি, আমি তো মফস্বলের ছেলে, কাজে আমি রবীন্দ্রনাথকে দেখা আমার সম্ভব হয়নি। কিন্তু সেই 1941 তিনি মারা গেলেন, তখন আমি ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিচ্ছি আর কি। এই পর্যন্ত জানি যে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ একটা স্থাপন করেছিলেন এবং সেখানে কিভাবে পড়াশোনা হয় মোটামুটি একটা আবছা মোটামোটা আন্দাজ ছিল। সেইখান থেকে প্রবোধচন্দ্র সেন মশায়ের, প্রবোধচন্দ্র সেনের নামের নিচে তিনি লিখে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রফেসর। মানে তখনকার দিনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রফেসর এই নামে রথীন্দ্রনাথ ঠাকুর, পরে শুনেছিলাম এসব কথা, রথীন্দ্রনাথ ঠাকুর এই পদটি সৃষ্টি করেছিলেন এবং সেটা ওরই জন্য করেছিলেন, উনি এখানে আসবেন বলে। রবীন্দ্রনাথ নিজেই নাকি ওকে অনুরোধ বলেছিলেন যখন সে দেখা করতে যান যে তুমি আমার এখানে চলে এসো, উনি রাজি ছিলেন এবং বলেছিলেন আমাকে ডাকলেই আমি আসব। তারপর ওর প্রয়াণের পর রথীন্দ্রনাথ তাকে ডাকলেন এবং তিনি এসে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর অধ্যাপক পদে যোগ দিলেন। এটা আমি শুনেছি তার কাছে পড়ে। কাজেই সেই প্রবোধচন্দ্র সেনের নাম যখন প্রথম শুনলাম, তিনি যখন আমাকে চিঠি লিখলেন, তখন তার সম্বন্ধে আমার অধ্যাপকেরা, সেখানকার যে অধ্যাপকেরা কিছু কিছু পরিচয় দিলেন যে তিনি ছন্দবিদ, রবীন্দ্রনাথের স্নেহ সান্নিধ্য ধন্য, তিনি পণ্ডিত লোক, ইত্যাদি ইত্যাদি শুনলাম। সেই তখন থেকে আমার শান্তিনিকেতন এবং রবীন্দ্রনাথ সম্বন্ধে একটা প্রত্যক্ষ, বলতে গেলে যদিও আমি চোখে দেখিনি কিন্তু প্রত্যক্ষ একটা পরিচয়, প্রত্যক্ষ আক্ষরিক অর্থে নয়, মানে মোটামুটি যা অন্যের কাছে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ বলতে যা বোঝা আমার কাছে তার থেকে একটু বেশি বোঝাতো আর কি। তো সেই হলো। তারপরে তার সঙ্গে আমার যোগাযোগ ছিল, আমার কিছু কিছু লেখা তখন ঢাকার পত্রিকায় বেরোতো, সেই লেখা পড়েও তিনি আমাকে চিঠি লিখেছিলেন। এই যে শান্তিনিকেতন থেকে আমি একটু উৎসাহ পেয়েছিলাম, এটা আমার জীবনে মস্ত বড় একটা কাজ করেছে, মস্ত বড় একটা কাজ। তো আমি যখন এসেছিলাম তখন কিন্তু ইন্টারভিউর তারিখে আসিনি, আমি এমনি দেখতে এলাম, যেখানে যাব আমি কোনোদিন দেখিনি, দেখে আসি। কিন্তু তখনই আমার ইন্টারভিউ নিয়ে নিলেন। আমি এসেছি শুনে ওই অমিশন আমাকে নিয়ে গেলেন, সেই শুনেই বললেন যে আচ্ছা ওর ইন্টারভিউটা নিয়ে রাখা যাক, অন্যান্যদের ইন্টারভিউটা পরে হবে। এইভাবে সেই যে উদয়ন বাড়ির বারান্দায় আমার এখনও সেই দৃশ্যটি চোখের সামনে জলজল করছে। মাঝখানে বসে আছেন রথীন্দ্রনাথ ঠাকুর, তাকে দেখে আমি চমকে গেলাম। শুনেছি রবীন্দ্রনাথ অত্যন্ত সুন্দর ছিলেন, আমি রবীন্দ্রনাথকে দেখিনি, কিন্তু এই মানুষটিকে দেখে যেন হঠাৎ রবীন্দ্রনাথের যে আদলটা আমার চোখের সামনে ভেসে উঠলো। সেই চওড়া ললাট, সেই দীর্ঘ দেহ, সেই প্রশস্ত বাহু, সেই সমস্ত আমার চোখে পড়লো। আর কি ভদ্রলোক! আমি একটা 23 বছরের বালক, আমি তখন উদয়ন ঘেরা ছিল না, এই দরজা দিয়ে আমি ঢুকছি, আমাকে দেখেই উনি একটা কৌতূহলী হয়ে আমাকে তাকালেন। তখন ইন্টারভিউ যখন শেষ হলো উনি উঠে দাঁড়ালেন। আমি একটা আশাই করতে পারিনি যে আমার মতো একজন বালক তিনি উঠে দাঁড়িয়ে তিনি এভাবে তিনি সম্ভাষণ করবেন। তো যাই হোক, তখন থেকে আমার শান্তিনিকেতন সম্বন্ধে যে আমি এর শিক্ষা দীক্ষা, এর পরিবেশ সম্বন্ধে যে আমার ধারণা হয়েছিল, সে ধারণাটা আর কোনোদিন ভাঙেনি। যদিও অনেক পরে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আমার সেই শান্তিনিকেতন, আর যে সময় আমি শান্তিনিকেতন এসেছিলাম তখন কিন্তু এর যে খুব যেটা ভালো আর্থিক অবস্থা ছিল তা নয়। কারণ গান্ধীজি, শুনেছি গান্ধীজি রবীন্দ্রনাথের হাতে রবীন্দ্রনাথ গান্ধীজির হাতে শান্তিনিকেতনকে সমর্পণ করে বলেছিলেন যে এই আমার সাধের সৃষ্টি, একে দেখবে, আপনার হাতেই রেখে গেলাম। সেই মহাত্মা গান্ধী নাকি জওহরলাল নেহরুকে সেই জন্য এর সম্বন্ধে বিশেষভাবে দেখাশোনা করার ভার দিয়েছিলেন, এবং সেই জন্য জওহরলাল নেহরু চেষ্টা করেছিলেন সঙ্গে সঙ্গে যাতে এটা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরিণত হয়। কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি পরিণত হতে তখনও 2 বছর বাকি ছিল। আমি যখন এলাম তখনও 2 বছর বাকি ছিল। রথীন্দ্রনাথ ঠাকুর তখন ছিলেন এখানকার উপাচার্য। উপাচার্য শব্দটা তখন ব্যবহার হয়তো করতো না, কিন্তু তখন উপাচার্য ছিলেন সেই রথীন্দ্রনাথ ঠাকুর, এবং হাজারীপ্রসাদ, পণ্ডিত হাজারীপ্রসাদ দ্বিবেদী ছিলেন, প্রবোধচন্দ্র সেন ছিলেন, তখন বাংলা বিভাগে ছিলেন উপেন্দ্রনাথ দাস, আর শৈলেশ চক্রবর্তী ছিলেন কর্মসচিব। এরা মিলে আমার একটা ইন্টারভিউ নিল, এই কিছুই না, সাধারণ কথাবার্তা হলো, আমার হয়ে গেল। সেই যে শান্তিনিকেতনকে আমি ভালোবেসে ফেললাম, এর পরিবেশ, এর মানুষের আচার ব্যবহার, শিষ্টাচার,
এর ভেতর যে সত্যিকারের শিক্ষণীয় বিষয় যে আছে এই বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না। আপনি বাংলা ভাষা সাহিত্যের সুপণ্ডিত ব্যক্তিত্ব, একটা প্রলোভন হচ্ছে কথা বলার, সেই বেরকসন বা বার্গসনের একটি ভাবনা ছিল গতিতত্ত্বের উপর। তারপর রবীন্দ্রনাথ বলাকাতে যখন লিখছেন হেথা নয় অন্য কোথা আর কোনোখানে, তো আপনি পূর্ববঙ্গকে দেখেছেন, তদানীন্তন পূর্ববঙ্গকে, আপনি উত্তরকালে বাংলাদেশকে দেখেছেন, আপনি উত্তরবঙ্গে কাটিয়েছেন দীর্ঘদিন, কলকাতাতেও কিছুকাল কাটিয়েছেন। তো হেথা নয় অন্য কোথাও হতে হতে আপনি আবাসটা শেষকালে পেলেন শান্তিনিকেতনে। এবং সত্যি করে বলতে আপনি যে সময়ে আবাসটা বেছে নিয়েছেন তার যা পরিমণ্ডল, তার যা পরিকাঠামো, একটা নাগরিক স্বাচ্ছন্দ্য যাকে বলা হয়, সেটি তো শান্তিনিকেতনে তেমন ছিল না। তাহলে ঠিক কোন আকর্ষণটা, মূলত কোন আকর্ষণটা আপনাকে, মানে তখন তো মানে এত আজকে যে যাত্রী সুবিধা, আজকে যে নাগরিক পরিষেবা, নানাবিধ স্বাচ্ছন্দ্য, কিছুটা বৈভবও বলা যায়, তো তখন তো কিছুই পাননি, তবু থেকে গেলেন, মানে ঠিক একটা কিছু বোধহয় না, প্রেম। এটা একটা ব্যাপার আছে। আমি থেকে যাইনি কিন্তু, আচ্ছা, কারণ থেকে যাওয়ার আমার উপায় ছিল না, কারণ আমার তখন পারিবারিক অবস্থা এত সচ্ছল ছিল না। দেশ ভাগ হয়ে যাচ্ছে, আমরা ছেড়ে চলে আসছি, আমার ফ্যামিলি, আমার বাবা মা চলে আসছেন, তখন আমার এমন অবস্থা ছিল না যে আমি কোনো আর্থিক ক্ষতি স্বীকার করে আমি থাকতে পারি এখানে। তখন এই বিশ্বভারতীতেও, তখন তো সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়নি, তখন খুব যে একটা মাইনে দিত তাও নয়। এবং এই মাইনে নিয়ে আমার পক্ষে, যতই আমি ভালোবাসি না কেন আমার পরিবেশটাকে, আমার খুব ব্যবহারিক কারণে আমি এখানে বেশি দিন থাকতে পারিনি। এমনকি আমি যখন ছেড়ে চলে গেলাম, সেটা হচ্ছে 1948 সালের ডিসেম্বর মাসে আমি সরকারি চাকরিতে যোগ দিলাম, পশ্চিমবঙ্গ শিক্ষা বিভাগে যোগ দিলাম। তার কিছুদিন পরেই তো এটা ইউনিভার্সিটি হয়ে গেল। আমাকে সকলেই খুব বলতে লাগলেন যে তুমি চলে এলে কেন, তুমি থাকলেই তো পারতে, এত ইউনিভার্সিটি হয়ে গেল। আমার পক্ষে তখন থাকা সম্ভব ছিল না। তারপরে আমি সেই পশ্চিমবঙ্গ শিক্ষা বিভাগে যোগ দিলাম, সেইখানেই অনেক দিন কাটিয়েছি, প্রেসিডেন্সি কলেজে দীর্ঘকাল 17 বছর কাটিয়েছি। তারপরে শেষকালে শিক্ষা বিভাগ ছেড়ে আমি 78 সালে বিশ্বভারতীতে স্থায়ীভাবে যোগ দিয়েছি। বিশ্বভারতীর একটি ছাত্র হয়তো দেখা গেল গ্র্যাজুয়েশন করেছে কলকাতার কোনো একটা জায়গা থেকে, তার প্রেক্ষাপট হচ্ছে ইংরেজি মাধ্যমের প্রেক্ষাপট, এবং রবীন্দ্র চিন্তা বা রবীন্দ্র ভাবাদর্শ তাকে এতটুকু স্পর্শ করছে না। এবং এই স্পর্শ করানোর জন্য কি কোনো যেমন ধরা যাক যে এত ঋণ, এত কষ্ট শিকার, একটা সময় লিখছেন যে আমার 6 ঘন্টা 8 ঘন্টা চলে যাচ্ছে শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রম নিয়ে ভাবতে ভাবতে, আমি লেখার সময় পর্যন্ত পাচ্ছি না, অথচ নানা পত্র পত্রিকা তারা ক্রমাগত তাগাদা দিচ্ছেন লিখতে, এবং তিনি একদম ভাবে নিমজ্জিত হয়ে গেছেন। মৃণালিনী দেবী গয়না বন্ধক দিচ্ছেন, রথীন্দ্রনাথ বলছে মা হাত খালি করে গয়না বিক্রি করছে যেন আশ্রম ঠিকমতো চলে। আর তারপর মানে একসময় তো উনি লিখছেন যে আমি এখন এখানে ডাকাত বসবাস করতো, এখন আমাকে ডাকাতের কারখানা করে, যে যাচ্ছে তাকে বলছে কিছু পয়সা করি দাও। তো এইগুলো ছাত্ররা যদি না জানে, এবং তাহলে তার প্রতি মমত্ব বোধটা বোধহয় গড়ে উঠবে না। আমার মনে হয় যে এই ব্যাপারে কি আপনিও একজন এতদিন ধরে পড়িয়েছেন, ছাত্রদের মধ্যে এই প্রবণতাটা কি জন্মাচ্ছে যে ভালোবাসাটা, প্রেমটা এই প্রতিষ্ঠানটার প্রতি, এটা কি এসেছে? রবীন্দ্রনাথ এটার এই পাঠ্যভবনের উপরে জোরটা বেশি দিয়েছেন। পাঠ্যভবন নামটা ব্রহ্মচর্যাশ্রম থেকে পরে পরিবর্তিত হয়ে গেছে। এখন যতদিন সেরকম ছিল ততদিন যতটা সম্ভব সেটা পাঠ্যভবনের ছেলেরা বা তখনকার দিনের ছেলেরা সেটা জানতো। পরবর্তীকালে এখন এটা যাদের ওদের যে আছে শিক্ষাসূচি আছে, তাতে কিন্তু রবীন্দ্রনাথ সম্বন্ধে জানার ব্যবস্থা আছে। আর উচ্চতর শিক্ষার ক্ষেত্রে বিএম এর ক্ষেত্রেও এখানে কিন্তু একটা নিয়ম আছে, ফাউন্ডেশন কোর্স বলে। ফাউন্ডেশন কোর্সে রবীন্দ্রনাথ পড়তে হয়, তাদের রবীন্দ্রনাথ সম্বন্ধে পড়তে হয়, রবীন্দ্রনাথের জীবন আর রবীন্দ্রনাথের কিছু সবাই বিজ্ঞানের ছাত্র হলেও পড়তে, তাদেরও ফাউন্ডেশন কোর্সে একই বিষয়। সেই বইয়ের একটা অংশ আমার নিজেরই লেখা, রবীন্দ্র পরিচয় বলে একটা বই পাঠ্য আছে, তাই রবীন্দ্রনাথের জীবনী অংশটা আমিই লিখেছিলাম। তো সেই যে ফাউন্ডেশন কোর্স, সেই পোর্টটা এসেছে বাধ্যতামূলক। এখন রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয়টা হচ্ছে ওই পর্যন্ত, মানে আজ একটা জীবন্ত যে সহযোগিতা, সেইটে এই পরিবেশের মধ্যে কতটা হতে পারে সেটা তো সকলেই বুঝতে পারছেন। কিন্তু সেটা হতে গেলে আমার নিজের মনে হয় যে এতটা বোধহয় আড়ম্বর না থাকলেও ভালো। এই আড়ম্বরটা হয়ে যাওয়ার জন্য এইসব রক্ষা করার দিকে মনোযোগটা এত বেশি চলে গেছে যে আশ্রমের যে আদি উদ্দেশ্যটা অনেক সময় গৌণ হয়ে যায়। তো সেটা যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে এই পাঠ্যভবনের ছাত্রদের ভেতরে বজায় রাখার জন্য।
এবং সেই জন্য এইগুলো বাধ্যতামূলক ওদের পক্ষে, বৈতালিকে যাওয়া, মন্দিরে যাওয়া, তারপরে ওই পৌষ মেলায় যোগদান করা, তাদের যে সেবা বিভাগ আছে সেবা বিভাগের কাজ করা, বা তাদের যে সাহিত্যিকার সভা আছে সেখানে ছাত্রদের মধ্যে একটা সহযোগিতার মনোভাব, আশ্রমে থাকলে পরে যেটা সকলের সবাইকে চেনে এরকম একটা মনোভাব গড়ে তোলার দিকে সেই দিকটা যথেষ্ট। এই পাঠভবনের উপরে কিন্তু এখনো পর্যন্ত খানিকটা আছে। মানে এটা বললেন মনে পড়ে গেল যে 1902 সালে রথীন্দ্রনাথ বাবাকে একবার অনুরোধ করলেন যে আমাকে একটু ঘোরাঘুরি করতে গেলে একটি সাইকেল দরকার, বাইসাইকেল, এবং সেই যুগে খুব দুর্লভ বস্তু। এখন এত গাড়ির বৈভব দেখে তখন এটা মনে পড়ে যায়। তো পুত্রবৎসল পিতা তখন একটি কোম্পানি ছিল, টেলিগ্রাফ কোম্পানি, তারা সস্তায় সাইকেল বিক্রি করতো। তো সেই যুগে 1902 সালে 26 টাকা দিয়ে একটি সাইকেল, তখন বোধহয় শান্তিনিকেতনের প্রথম সাইকেলটি রথীন্দ্রনাথের তখন আসে। তো আজকে বৈভব অনেক বেড়েছে, কিন্তু আদর্শের ক্ষেত্রে হয়তো কোথাও কোথাও বিচ্যুতি দেখা দিচ্ছে বলে কি আপনার মনে হচ্ছে? যে বৈভবের তারুণ্যতে বা বৈভবের প্রভাবে কোথাও কি মনে হয় যে কোথাও বিচ্যুতি ঘটছে? মানে আমি প্রতিষ্ঠা পেতে গিয়ে কি ধরনের বিচ্যুতির কথা আপনি বলতে চান বলুন? কি ধরনের নৈতিক বিচ্যুতি? না, নৈতিক বলবো না, যে শিক্ষাগত বা ভাবাদর্শগত বিচ্যুতি। ভাবাদর্শগত বিচ্যুতির কাঠামোটা ঠিকই আছে বলে, এখন মন দিয়ে কতটা হৃদয় দিয়ে করে সেটা হচ্ছে অন্য প্রশ্ন। সেইটা তো আজকালকার এই কোলাহলের দিনে সেটা তো সবসময় যে ঠিক একই রকম আছে বলতে পারি না, কিন্তু অনেকটা কাঠামো হিসেবে আছে, এটা তো আছেই। এটা বিচ্যুতি ওই অর্থে আমি ঠিক বিচ্যুতি বলতে চাই না। মানে আদি উদ্দেশ্যটার কথা প্রত্যেকের মুখেই শুনবেন, কিন্তু এখানে যে শান্তিনিকেতনের আদর্শ, শান্তিনিকেতনের উদ্দেশ্য, এই কথাটা এখানে একেবারে নিচের লোক থেকে আরম্ভ করে উপাচার্য পর্যন্ত প্রত্যেকের মুখে ওই কথাটা শুনবেন যে রবীন্দ্রনাথের আদর্শটাকে এখানে আমরা রক্ষা করব। এই একটু বিচ্যুতি হলো বলে হই হই পড়ে গেল, এই জিনিসটা কিন্তু মানে এই আছে। কিন্তু বিচ্যুতিটা যে কিসের থেকে, সেটা যে কী জিনিসটা ছিল এর সম্বন্ধে প্রত্যক্ষ যে অনুভূতি বা অভিজ্ঞতা সকলের তো সম্ভব নয়। মানে এই আদর্শটা ধরুন, এই যে 1902-3 যে আদর্শ নিয়ে তখনকার ছাত্ররা চলাফেরা করতো, সেই অনুভূতিটাকে এখন জাগিয়ে রাখা সম্ভব? একজন অধ্যাপক হিসেবে বা এই শান্তিনিকেতনের জনজীবনের সঙ্গে নিবিড়ভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন বলে একটি প্রশ্ন খুব ইচ্ছে করছে। মানে রবীন্দ্রনাথ আমাদের কাছে হিমালয় প্রতিম ব্যক্তিত্ব, তো অসংখ্য গুণপনা। একদিকে শিক্ষা, এইটা নিয়ে ভেবে গেছেন সমানে কী করে আরও বেশি করে একটা নতুন দিগন্ত দেওয়া যায়। অন্যদিকে সৃজনশীল ব্যক্তিত্ব, গল্পকার, কথা সাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার, একজন কবি। আর সুরের জগতে তো মানে ভাবা যায় না যে আজকে প্রতিনিয়ত নব নব রূপে তাকে চিনতে পারছি। তো ঠিক কোন রূপটি আপনাকে সবচাইতে আকৃষ্ট করে? এটাতে কোনো একটা রূপ যে আমাকে বিশেষ করে আকৃষ্ট করে এটা আমি বলতে পারি না, বোধহয় কেউই বলতে পারবে না। তবে রবীন্দ্রনাথের উপস্থিতি আমাদের জীবনে যেখানে সবচেয়ে অর্থপূর্ণ হয়েছে বলে আমার মনে হয়, আমি জীবনের কথা বলছি, আমি একটু সাহিত্য স্রষ্টা হিসেবে বলছি না, সেটা হচ্ছে এই যে আজকালকার দিনে দেখতেই পাচ্ছেন কত রকমের রাজনীতি হচ্ছে, কত রকমের চিন্তা ভাবনা হচ্ছে, কত কিছু হচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথের মনটা সব সময় মুক্ত ছিল সেই গোড়ার থেকে। কখনো তিনি কোনো একটা বদ্ধ চিন্তাতে আটকে থাকেননি। যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছে, আজকে তো 100 বছর হলো বঙ্গভঙ্গ, সেই উপলক্ষে আমার মনে পড়ছে, যখন সবাই বাংলাদেশের কথা ভাবছে তিনিও ভাবছেন, আমরা সকলে জানি তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, বাংলার মাটি বাংলার জল সে বিখ্যাত গান লিখেছিলেন। কিন্তু তার মন কিন্তু ওইখানে বাধা ছিল না। তিনি চলে গেলেন শান্তিনিকেতনে। যখন বঙ্গভঙ্গ আন্দোলন নিয়ে দেশে খুব একটা বিরাট একটা আন্দোলন চলছে, উনি নিজেই তার শুরু করে দিলেন, দিয়ে 1907 সালে তিনি শান্তিনিকেতনে চলে গেলেন, ওই আন্দোলন থেকে সরে গেলেন। কেন সরে গেলেন এটা তখনকার লোকেরা অনেকে বুঝতে পারেনি, অনেকে তাকে আপত্তি করেছে, কিন্তু তিনি যেটা মিথ্যা মনে করেছেন তা নয়, কিন্তু তার মনে, আমার মনে হয় তার মনে একটা আশঙ্কা ছিল যে এই বঙ্গভঙ্গ আন্দোলনটা বাঙালিকে হয়তো বদ্ধ করে ফেলবে, ওর বাংলার বাইরে হয়তো দৃষ্টিটা যাবে না, উগ্র বাঙালিয়ান। হ্যাঁ, তিনি সেই মুক্তিটাই চেয়েছিলেন, মানুষের মনটাকে মুক্ত করতে, যেন যেটা দরকার সেটা তো আছেই, কিন্তু তার মধ্যে যেন আটকে যায় না। এই জন্য এই বঙ্গভঙ্গ আন্দোলনের যুগেই তিনি
ওই বিখ্যাত কবিতাটা লিখলেন, ওই কি বা ওই আমার সোনার বাংলা, না বাংলার মাটি সেটা না, আমি বলছি ভারতবর্ষ সম্বন্ধে সে বিখ্যাত কবিতা হেমরচিত্ত, হেমরচিত্ত পুণ্য তীর্থে জাগরে দিলে, বঙ্গভঙ্গ আন্দোলনের যুগে বাঙালিকে মনে করিয়ে দিচ্ছে ভারতবর্ষ কিন্তু তোমার স্বদেশ, বাংলাদেশই এক শেষ কথা নয়। আবার সেই যুগে তিনি ভারতবর্ষের ইতিহাসের ধারা, তখনও বঙ্গভঙ্গ আন্দোলন শেষ হয়নি, তখনই ভারতবর্ষের ইতিহাসের ধারা লিখে সমস্ত ভারত সম্বন্ধে আমাদের সচেতন করে দিচ্ছেন। আবার ভারত সম্বন্ধে যখন আমরা সচেতন হচ্ছি তখন আন্তর্জাতিকতার দিকে তিনি আমাদের নিয়ে যাচ্ছেন। সেই পথের সঞ্চয় 1912-তে লেখা পথের সঞ্চয়, তার এক বছর কয়েক মাস পরে তিনি নোবেল প্রাইজ পেলেন। তারপরে তিনি বিশ্বে বেরিয়ে পড়লেন, সমস্ত দেশে দেশে ঘুরতে লাগলেন মানুষের ধর্ম প্রচার করবার জন্য। এই যে ওর মনটা যে সবসময় মুক্ত ছিল, এইটাই হচ্ছে ওর সবচেয়ে বড় একটা মানে উপস্থিতির, অর্থপূর্ণ উপস্থিতি বলে আমার মনে হয় আমাদের জাতীয় জীবনের দিক থেকে। স্রষ্টা হিসেবে তার যে অপরিসীম কৃতিত্ব, তার কথা কেউ বলতে পারবে। কিন্তু ভেবে দেখুন তো, একথা জানি যে তুমি ভারত ঈশ্বর শাহজাহান, কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান, শুধু তব অন্তর বেদনা চিরন্তন হয়ে থাক সম্রাটের ছিল সাধনা। এই লাইনকে আজকের কোনো কবি লিখবে? কেউ লিখবে না। এরকম লাইন কোনো জীবনানন্দ দাশ, কোনো বুদ্ধদেব বসু, কোনো সুনীল গঙ্গোপাধ্যায়, কেউ এই লাইন লিখবে না। কিন্তু এই লাইনটা আস্বাদন করবে সবাই। ওইটাই তো আশ্চর্য জিনিস, যে যা দিলাম সেটা সকলেই অনুভব করবে, সকলেই তার মূল্যটা বুঝবে, কিন্তু সেখানে কেউ আটকে থাকবে না, সে আরও বেরিয়ে পড়বে। এই যে মুক্তির একটা আস্বাদ রবীন্দ্রনাথ দিয়েছেন, আমাদের সাহিত্যের ক্ষেত্রে বলুন, সঙ্গীতের ক্ষেত্রে বলুন, সৃষ্টির ক্ষেত্রে বলুন, আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রে বলুন, এ ধরনের দুটো জিনিসকে একসঙ্গে মেলানো, এই আস্বাদনটা বোধহয় আর কেউ দিতে পারেনি আমাদের দেশে। অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে এই আসরে আপনাকে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে, এবং আপনার মতো একজন প্রজ্ঞাশীল, একজন মুক্ত মনের মানুষকে পাশে পেয়ে এবং তার কাছ থেকে এই জাতীয় কথাগুলো শুনতে পেয়ে আমাদের অনেকগুলো নতুন নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনার দীর্ঘায়ু কামনা করি। সঙ্গে সঙ্গে আমাদের অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকেও জানাই আমাদের গভীর ভালোবাসা, প্রীতি। আপনারা ভালো থাকুন। নমস্কার। আমায় বলো না গাহিতে, বলো না আমায় বলো না গাহিতে, বলো না কি শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা ছলনা আমায় বলো না গাহিতে, বলো না এ যে নয়নের জল হতাশের শ্বাস, কলঙ্কের কথা দরিদ্রের আশ, এ যে নয়নের জল হতাশের শ্বাস, কলঙ্কের কথা দরিদ্রের আশ, এ যে বুক ফাটা দুঃখে গুমরেছে বুকে গভীর মরম বেদনা, এ কি শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা ছলনা আমায়
গাহিতে বলো না। এসেছি কি হেথা যশের কাঙালি, কথা গেথে গেথে নিতে করতালি। এসেছি কি হেথা যশের কাঙালি, কথা গেথে গেথে নিতে করতালি। মিছে কথা কয়ে মিছে যশ লয়ে, মিছে কাজে নিশি যাব না। কে জাগিবে আজ, কে করিবে কাজ, কে ঘুচাতে চাহে জননীর লাজ। কে জাগিবে আজ, কে করিবে কাজ, কে ঘুচাতে চাহে জননীর লাজ। কাতরে কাঁদিবে মায়ের পায়ে দিবে সকল প্রাণের কামনা। একি শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু হাসি খেলা প্রমোদের মেলা। শুধু মিছে কথা ছলনা আমায় বলো না। গাহিতে বলো না আমায় বলো না। গাহিতে